অরিন্দম বাবুর কাছে যাওয়ার আগে আমি 30 সেকেন্ডের জন্য আক্তার আলীর কাছে যাব। মিস্টার আলী, এখানে দেখা যাচ্ছে এই ব্যক্তি গাড়ি নিয়ে সেখানে দিনের পর দিন যেতেন, যদিও তার ট্রান্সফার হয়ে গিয়েছে এবং তার পার্কিং স্লিপ অবৈধ হয়ে গিয়েছে। এটা কি চলছে এবং এই বিষয়ে কেন আগে কেউ কথা বলেনি? কাদের হাত ছিল? আবারও জিজ্ঞেস করছি। ওনার ট্রান্সফার 6 মাস আগেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে হয়ে গেছে, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষ ওনাকে নিজের ক্ষমতা আর্জি করে রেখেছে এবং ওইটাও দেখা গেছে যেদিন 9 তারিখে এই ঘটনাটা হয়েছে উনি সেদিন মর্গে ছিলেন। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে উনি কি করছিলেন, এবং এটাও মানে উনি নিজে কনফেস করেছেন অন ক্যামেরা কি সেদিন ডক্টর সন্দীপ ঘোষ ওনাকে মানে 5 থেকে 6 বার ফোন করেছে, উনি টাইমও জানিয়েছেন। তো এটার উপরে তো আমার মনে হয় ওনাকে আগে সব থেকে আগে কাস্টাডিতে নেওয়া উচিত, তার কারণ উনি ট্রেস পাসার হিসাবে ছিলেন, তারপরে পিএম এর সময় মর্গে প্রেজেন্ট ছিলেন, কি হিসাবে ওনার কি রাইট ছিল। এবার ঠিক এখান থেকেই অরিন্দম বাবু, এই ব্যক্তি যিনি গাড়ি নিয়ে পার্কিং করে রাখতেন দিনের পর দিন অবৈধ হয়ে গিয়েছিল, তিনিই নাকি ময়না তদন্তে তদারকি করেছেন সেই রাতে নাকি তারই কাছে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ বারবার। কি কানেকশন? একদম ঠিক বলেছেন, সেটা আমিও জানতে পেরেছি কল ডিটেলস থেকে। আপনি জানেন কল ডিটেলস, এবং তার থেকে মারাত্মক হচ্ছে গিয়ে যে আজকে হচ্ছে গিয়ে ইন্টারনেটে যে সুবিধাটা পেয়েছে সেটা হচ্ছে গিয়ে লোকেশন, টাওয়ার লোকেশন অ্যাট দ্য টাইম অফ কমিটিং ক্রাইমস, সেই সময় তার বিফোর অ্যান্ড আফটার তাদের টাওয়ার লোকেশনটা পর্যন্ত পেয়ে গেছে। আজকে যে আপনাকে আপনার ভাইকে আপনাকে আমি প্রণাম জানাচ্ছি যে আপনার কান্না দেখে আপনি 2 দিন আগে একটা টিভিতে চ্যানেলে কান্না করতে করতে বলছিলেন যে আমি চোখের সামনে দেখছিলাম আমার জুনিয়র ডাক্তারদের কিভাবে অত্যাচার করা হচ্ছে, আমি পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার আমি দৌড়েছি, কিন্তু কোনো জায়গায় আমি পেলাম না যে একটা এলিগেশন আজকে রিসিভ করবে, একটা অ্যাকশন হবে। কি লজ্জাজনক ঘটনা। আজকে কিশোর বাবু, কিশোর তোমাকে একটা কথা বলছি, কাদম্বেরী মৃত্যুর পরে যেমন প্রমাণ করেছিল সে জীবিত হয়েছে, এই হতভাগিনীর আজকে যদি এই ঘটনাটা না হতো তাহলে আমি বলতে চাচ্ছি যে পাকিস্তানকে যেন সারা বিশ্ব আজকে সন্ত্রাসবাদের আতুরঘর জানে, তেমনি এই মেয়েটি হতভাগিনীর মৃত্যুর পরে আজকে আমরা বলতে পারি উইদাউট এনি হেজিটেশন, এই হচ্ছে আরজিকর হচ্ছে গিয়ে সন্ত্রাস, শুধু আজকে দুর্নীতি নয়, খুনিদের আতুরঘর। আজকে যেভাবে নাকি চরম অত্যাচার করছে, যেভাবে অর্থ উপার্জন করছে, আপনি আমাকে বলুন, গত 10 তারিখে আরজিকর হসপিটালে যখন আমি গিয়েছিলাম তখন ওই ডাক্তারগুলো যখন কাঁদছিল আমার কাছে, তারা স্টেটমেন্ট দিচ্ছিল যে স্যার কিভাবে আজকে প্লেস অফ অকারেন্সগুলো আজকে সরিয়ে দিচ্ছে, এভিডেন্সগুলো সরিয়ে দিচ্ছে। আচ্ছা, ওরা তো ডাক্তার, ওরা কি সন্দেশখালী অনুব্রত যে গুলি করে মেরেছিল তারাই নিরীহ মানুষ, তারা কোয়ালিফাইড, তারা জানে যে এভিডেন্স কোনটা থাকলে তার ফাঁসি হতে পারে। আপনি আমাকে বলুন আজকে যে তাদেরকে কেন এত স্কোপ দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে যে কথাটা বলছে যে বিং সাসপেক্টেড তাদেরকে কেন অ্যারেস্ট করে পিসি নিয়ে কাজ করা হচ্ছে না। আজকে কোটি কোটি মানুষ যে গর্জে উঠছে, আচ্ছা অসহায় মানুষগুলো যে আজকে চিৎকার করছে যে কেন এই অসভ্য বর্বর মানুষটা এই সন্দীপ ঘোষকে এত স্কোপ দেওয়া হচ্ছে, 80 ঘন্টা 100 ঘন্টা কেন অ্যারেস্ট করে পিসি নিয়ে আজকে এগুলো করা হচ্ছে, কেন অ্যারেস্ট করা হচ্ছে না? প্রশ্ন একমাত্র কেন অ্যারেস্ট করা হচ্ছে না এদের। আমরা এই মুহূর্তে ঠিক একদম আমরা এই মুহূর্তে কয়েকটা ছবি, আক্তার আলী কিছু বলছেন। হ্যাঁ, ডক্টর সোমকে, ডক্টর সন্দীপ ঘোষকে পিসি নিয়ে কেন পিসি নিয়ে না হলো না? বিং সাসপেক্টেড উই হ্যাভ গট দ্য পাওয়ার, একজন ইনভেস্টিগেটিং অফিসার হ্যাজ গট ফুল পাওয়ার। যখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে এভিডেন্স প্রপার হয়েছে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স 201 ইন্ডিয়ান পেনাল কোডে কেন আজকে অ্যারেস্ট করা হচ্ছে না? আপনার আমার হলে এক আইন হলে লক আপ, আর যারা ওরা হচ্ছে তাদেরকে আজকে ল কেঁপে যাচ্ছে। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ সজল বাবু, আমি একটা কথা বলি দেখুন, সিবিআই, আপনি দীর্ঘদিনের পুলিশে চাকরি করেছেন, সিবিআই আর পুলিশ এক নয়, তাদের প্রত্যেকের কাজের স্টাইল এক এক রকম। আমি আপনাকে বলছি, একটু আগে ডক্টর ঘোষ বলছিলেন, আমি একটু বলে নি আমি সাধারণ আরে দাদা একটু বলতে দিন। সাধারণ মানুষের জানতে চাওয়া আর একজন অপরাধীকে আলটিমেট জায়গা অফ ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া দুটো এক জিনিস নয়। এই সাধারণ মানুষই পরে বলবে আজকে গ্রেপ্তার করে নিলে। আমি আপনাকে বলছি, শ্রেষ্ঠ এজেন্সি বলছিলেন, আমি ডাক্তারবাবুদের মনে করিয়ে দিতে চাই, আর একটা সরকার তারা যখন এভিডেন্স নষ্ট করার জন্য তাদের
তাদের সমস্ত শক্তিকে অ্যাকুমুলেট করে, তখন মাথায় রাখতে হবে এত সহজে এই আসামিদের শাস্তি দেওয়ানোটাও সহজ হবে না। বেশ, এই রাস্তা আমরা অনেক অপেক্ষা কঠিন। করছি কবে সেই শাস্তি হবে। আমার সঙ্গে ডাক্তাররা ছিলেন, আক্তার আলী ছিলেন এবং যারা প্রত্যেকে ছিলেন পলিটিক্যাল ব্যক্তি হোক কিংবা প্রাক্তন পুলিশ কর্তা। একটাই কথা যদি সবাই চান যে বিচার চাই, তাহলে কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয় না? তাহলে কেন দেবাশিসের মতো ব্যক্তি অ্যারেস্ট হয় না? আমাদের প্রশ্ন। এই মুহূর্তে তিনটে ছবি রিপাবলিক বাংলার পর্দায়, তিনটে ছবিতে একদিকে আরজি কর থেকে বেরিয়ে গেলেন, সেখানে থেকে বেরিয়ে গেলেন সিবিআই কর্তারা, সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই কর্তারা, অন্যদিকে হাজরায় সুমন যে ভেন্ডার ছিল এই আরজি কর মেডিকেল কলেজে ভেন্ডার, সেও সিবিআই নজরে, সেখানেও পৌঁছেছে সিবিআই কর্তারা। এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন? তৃণমূলের মদতে কি স্বাস্থ্য দুর্নীতি হচ্ছে? প্রশ্ন করেছিলাম আমরা। হ্যাঁ বলছেন 95% ফেসবুকে, না বলছেন 5%। ইউটিউব, এই মুহূর্তে ইউটিউব পোল 95% হ্যাঁ বলছেন তৃণমূলের মদতে হচ্ছে দুর্নীতি, না বলছেন 5%। এক্স হ্যান্ডেল হ্যাঁ বলছেন 97%, না বলছেন 3%। শেষ প্রশ্ন করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি টিভি দেখেন? আপনি কি খবরের কাগজ পড়েন? তাহলে একটুও কি মনে হচ্ছে যে ভুল হয়েছে? ফিরছি একটা ছোট্ট বিরতির পর। টিভিতে দেখছেন তাদের বলুন, সন্দীপ ঘোষ পলিটিক্যাল ফিগার ছিলেন না এটা যারা বলছে তাদের দাবি কতটা সত্যি, এবং সন্দীপ ঘোষের মাথায় যে রাজনৈতিক আশীর্বাদ ছিল সেই আশীর্বাদের কতটা শক্তিশালী ব্যক্তিরা তার মাথার পিছনে ছিলেন? দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে ওনার যোগাযোগ ছিল কি ছিল না সেটা সমস্ত নিউজ চ্যানেল তার টিভি বা তার ছবির মাধ্যমে দিতে পারে। যেহেতু রাজনৈতিক আরজি করের সাথে তো আরজি করের ভেতরেও তো আমি ছিলাম না বা আমি নেই, সেই কারণে উনি রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী সেটা আমার থেকে ভালো আপনারা জানেন। কিন্তু প্রশ্নটা এখানে সেটা নয়। প্রশ্নটা হচ্ছে আমি ভীষণ আশাবাদী লোক, যত খারাপ কিছু হোক তার থেকে আশা আমি চেষ্টা করি। কিভাবে চেষ্টা করি? যে মানুষটি মারা গেছে সে আমার কলিগ ছিল, আজ থেকে 1 বছর পরে 8 মাস পরে সে চেস্ট মেডিসিনে এমডি করে হাজার হাজার লোককে সে দেখতো। আমি আশাবাদী কোথায়? যে এই যে ঘৃণ্য ঘটনা ঘটেছে সেই ঘটনার দায়িত্বে এখন ভারতবর্ষের শ্রেষ্ঠ এজেন্সি রয়েছে যাকে আমরা সিবিআই বলি। আমরা সবাই চাইব আশার সাথে যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু যেন সিবিআই বের করে। আজকে সন্দীপ ঘোষ, মিস্টার এক্স, মিস্টার ওয়াই এগুলো শুধুমাত্র একটা নাম। তার পিছনে কারা ছিল, কার সাপোর্টে সে এত দূর বেড়েছে, তার এত ক্ষমতা কি করে হয়? আজকে তো আরজি করের সমস্ত তথ্য নথি সিবিআই এর হাতে চলে গেছে, এই কেস সংক্রান্ত সমস্ত কিছু চলে গেছে। তাই আমি আপনাকে বলবো যে আমি এই কারণে আশাবাদী, এই লোকটি যদি কোনো জায়গায় অথবা বহু জায়গায় যে বদমাইশি করে থাকুন না কেন, আমি বলবো এত রকম সুযোগ সুবিধে অ্যাডমিনিস্ট্রেশন এবং সায়েন্স নিয়ে সিবিআই আজকে ঝাঁপিয়েছে এই কেসে, ঝাঁপানো উচিত। তার কারণ এটা কোনো বাবা মায়ের কোল ছেড়ে কোনো মেয়েকে শেষ করে দেওয়া নয়, এটা একটা সিস্টেমকে, একটা বিলিফকে, একটা বিশ্বাসকে আঘাত করেছে এই মৃত্যু। আমি বলবো সব রকম কিছু নিয়ে, ট্রুথ সিরাম থেকে শুরু করে লাই ডিটেক্টর থেকে শুরু করে পলিগ্রাফ থেকে শুরু করে সব কিছু নিয়ে এর বিচারটা করুন। এবং তার মধ্যে যে যে জায়গাতে এই সন্দীপ ঘোষের মতো লোকগুলো রয়েছে এবং তার আগে ওর পিছনে যে যে লোকগুলো রয়েছে তাদের ধরার দায়িত্ব, আইডেন্টিফাই করার দায়িত্ব এবং তাদের সাজা দেওয়ার দায়িত্বও কিন্তু সিবিআইয়ের উপরে বর্তায়। ঠিক, একদম ঠিক। এখান থেকে আমি যাব, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তারপর আরেকবার যাব আরেকবার যাব মিস্টার আক্তার আলীর কাছে। তার আগে এই মুহূর্তে একটা সিকোয়েন্স নেব। সেই সিকোয়েন্সে স্পষ্ট প্রমাণিত হয়েছে কিভাবে আরজি করের ভিতর দুর্নীতি চলতো, অন্তর্তদন্ত, সেই অন্তর্তদন্ত দেখুন, তারপর আসছি অরিন্দম আচার্যের কাছে এই মুহূর্তে। এই যে ডক্টর দেবাশিস সোম, সর্বস্তরের দুর্নীতি, এমনকি আক্তার আলী অভিযোগ করেছেন যে তিনি আরজি কর হসপিটালে পোস্টিং ছিলেন, কিন্তু কয়েক মাস আগে তার সেই পোস্টিং সরে যায়, অর্থাৎ তিনি ট্রান্সফার হয়ে যান, তবুও আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে বহাল ছিলেন। তার সম্পূর্ণ প্রুফ এখনো পর্যন্ত, এই যে গাড়িটি দেবাশিস সোমের, সেটি তার ড্রাইভার নিজে সেটা বলেছেন, এই গাড়িটি দেবাশিস সোমের। এখানে এখনো পর্যন্ত আরজি কর হসপিটালের বোর্ড দেওয়া আছে। শুধু তাই নয়, দুর্নীতি কোন পর্যায়ে গেছে, আরজি কর মেডিকেল কলেজের এই যে টেম্পোরারি কার পার্কিং, এই কার পার্কিংটি
পরিষ্কার লেখা রয়েছে ভেহিকেল নাম্বার, এখানে লেখা রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, কার পার্কিং, ভেহিকেল নাম্বার, গাড়ির নাম্বার এবং ভ্যালিড আপ টু 24 অগস্ট 2021। এই 2021 অবধি এই কার পার্কিং যে স্টিকার সেটি ভ্যালিড ছিল, অর্থাৎ 2021-এর পরে এই কার পার্কিং দিয়ে আর কোনো গাড়ি পার্কিং করা যাবে না আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের ভিতরে। কিন্তু তারপরেও এই গাড়িটি প্রতিদিন হসপিটালের ভিতরে যেত, দীর্ঘক্ষণ সেখানে পার্কিং অবস্থায় থাকতো এবং তারপরে আবার বেরিয়ে আসতো। আক্তার আলী তার যে অভিযোগ, সেই অভিযোগপত্রে বলেছেন যে অবৈধ পার্কিং ছেয়ে গেছিল আরজিকর মেডিকেল কলেজে, সেই অবৈধ পার্কিংয়ের সুবিধা নিয়েছিলেন ডক্টর দেবাশিস সোম। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।